নাবিলা সৈয়দের প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব 52 প্রথম অংশ। নুসরাত ইসরাতকে উপহারের সাথে করে একটা চিরকুট দিয়েছে। চিরকুটে বাংলা অক্ষরে লেখা। ইসরাতের কাছ থেকে চিরকুটটা চেয়ে নিয়ে যখন জাইন চোখের সামনে তুলে ধরল, তখন তার মুখের বিশ্রী পরিবর্তন হলো। মুখ উল্টে বমি করার ভাবভঙ্গি করে বলল, মানুষের লেখা নাকি এটা? মনে হচ্ছে কেউ তেলাপোকা ছেড়ে দিয়ে তেলাপোকা দিয়ে লিখিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য থামল সে। অতঃপর ইসরাতের কাছে চিরকুট ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কি লিখেছে ওইখানে? ইসরাত চিরকুটটা নিজ মনে পড়তেই লজ্জায় মুখ লাল হয়ে আসলো। মুখের চামড়া কুঁচকে গেল, কান গাল গরম হয়ে আসলো। জাহিন আবারও তাড়া লাগালো কি লিখেছে বলে। ইসরাত ধীর স্থির ভঙ্গিতে নিজের মতো করে কিছু অংশ বাদ দিল, আর কিছু অংশ বলল, প্রিয় ইসরাত, অপ্রিয় জাইন ভাই, ইসরাত আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবে, কিন্তু জাইন ভাই মোটেও তা নিবেন না। আপনাদের বিবাহতে আমার বিন্দু মাত্র আগ্রহ না থাকলেও। ইসরাত থামল। জাইন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, এরপর কি লিখেছে? ঠোঁট উল্টালো সে, বলল, কালো কালার চাঁদের ইমোজি আর্ট করে দিয়েছে, বাকিটুকু লেখেনি। জাইনের আগ্রহ এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ইশারায় বলল, পরেরটুকু পড়ুন। ইসরাত আবারও শুরু করলো, তো ওই কথা অর্ধেক থাক, বেশি বোঝার প্রয়োজন নেই। কি বলছিলাম আমি? হ্যাঁ, যা বলছিলাম, আপনাদের বিয়েতে আমি কালো কাপড় পরেছি কেন জানেন? জানেন না তো? জানারও দরকার নেই। বেশি জানাশোনা হয়ে গেলে ধরনীর বুকে তার জীবনে ফুরিয়ে আসে। আপনাদের আমি 2টো টিকিট দিব মালয়েশিয়া যাওয়ার জন্য। সোজা ভাষায় বললে হানিমুনে যাওয়ার জন্য। আপনারা দুজন সেখানে গিয়ে ঘুরে আসুন কয়েকদিনের জন্য। মালয়েশিয়ার টিকিট আছে খামের ভেতর। জাইন ঝটপট খাম খুলতেই বেরিয়ে এলো 2টো কাগজের টুকরো। তার উপর বাচ্চাদের মতো এবড়ো থেবড়ো হাতের লেখা, মালয়েশিয়ার টিকিট। না চাইতেও জাইনের মুখ দিয়ে বেরিয়ে এলো, এটা কি? কোথাকার টিকিট? ইসরাত শব্দ করে হেসে ফেলল, বলল, এটাই মালয়েশিয়া যাওয়ার টিকিট। টিকিটের পেছনে লেখা বাংলা অক্ষরে, বিকিনি পরে জাইন ভাইকে সারপ্রাইজ দিয়ে একদম হুঁশ উড়িয়ে দিস, তাহলে জাইন ভাই খুশি হয়ে আমাকে টাকা দিবে। টাকা! এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আর মোটেও আমাকে অশ্লীল বলবি না। আমি অশ্লীল সেটা আমি জানি। হে হে। আরশ ভ্রু গোছালো সামান্য, চোখ দুটো কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করলো, তুই জানলি কেমনে? নুসরাত সে কথার উত্তর দিল না। মৃদু হাসলো ঠোঁটের কোণ বাঁকিয়ে। নিজের মাথায় আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে দেখালো, মস্তিষ্ক আছে যার সে ভালোই বুঝবে। আরশ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, দীর্ঘশ্বাস ফেলে বলল, চল বাড়ি ফিরি। নুসরাত কপাল কুঁচকালো, কুঁচকানো মুখে জানতে চাইল, বাড়ি ফিরবো কেন? টাকা দেবেন না? আরশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের টাকা? আরশ কেমন নাটকীয় ভঙ্গিতে অবাক হতে দেখে নুসরাত রেগে গেল। মিথ্যুকটা এভাবে বলতে পারলো? ক্ষোভে লাল হওয়া মুখ নিয়ে কতক্ষণ চেয়ে থেকে বলে উঠল, টাকা দিবেন না যখন, তাহলে কেন বলেছিলেন দিবেন? কখন? কোথায়? কোন সময়? এক্সাক্ট টাইমটা, লোকেশনটা বল। নির্লিপ্ত বসে থাকা আরশের অবাগতা নুসরাতকে ঠেলে দিল অসীম রাগের দিকে। নিয়ন্ত্রণ হারিয়ে তেড়ে গেল আরশের দিকে। কিছু বুঝে ওঠার আগেই দুহাত তুলে চুল চেপে ধরল, দাঁতে দাঁত চেপে চেঁচালো, একদম মিথ্যা কথা বলবেন না আরশ ভাই, আমি আপনাকে খুন করে ফেলবো। আরশ নিজের চুল মেয়েলি হাত থেকে অনায়াসে ছাড়িয়ে নিল, এক হাতে চেপে ধরে হিসিসালো, দেখি খুন কর, তোর সাহস কত দেখবো আজ। ক্রোধে অন্ধ হয়ে আসলো মেয়েটা, চোখ গলায় অসহায়ত্ব। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আপনি না আমার ভাই। কথা শেষে আরশের মোবাইলটা ছু করে নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। কভার খুলে কার্ড বের করতে করতে বলল, এর ভেতরে সব টাকা আমার। আরশ শ্রাগ করলো, বলল, আচ্ছা। চৌকি থেকে নেমে নুসরাতের হাত চেপে ধরল, গাড়ির দিকে হাঁটলো ভাবলেশহীন ভঙ্গিতে। পেছন থেকে নুসরাত উকি দিল, ডাকলো, আরশ ভাই। হুম। আপনার ইনকাম সোর্স কি? আরশ ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল, দেখল নুসরাতের উচ্ছ্বাসিত চেহারা। উত্তর না দিয়ে চুপচাপ হাঁটতে লাগলো সম্মুখে। নুসরাত আবারও ডাকলো, আরশ ভাই। থামলো কয়েক সেকেন্ডের জন্য, বলল, বলুন না আপনার ইনকাম সোর্স কি? বললে কি আমি আপনার ভাগেরটা খেয়ে নিব? বলুন না প্লিজ, প্লিজ। আরশ ঘাড় বাঁকিয়ে আবারও তাকালো ডিম্বাকৃতির মতো চোখগুলোর দিকে। গম্ভীর গলায় বলল, আছে কিছু একটা। নুসরাত চিরবিরিয়ে উঠল, আছে মানে কি? আছেটা কি সেটাই তো জানতে চাচ্ছি। আরশ উত্তর দিল না, হয়তো প্রয়োজন বোধ করল না। চোখ মুখ কঠিন করে বলল, এত জেনে কি লাভ হবে? তাই বলে কিছু বলবেন না? না। আরশ ফ্রন্ট সিটের দরজা খুলে দিল, ইশারায় দেখালো ভেতরে বসার জন্য।
নুসরাত সিটে বসতেই আরশ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিতেই নুসরাত বিড়বিড় করলো, শালা আস্ত খাটাস, মনে হয় সুদ ঘুষ খায়। আরশ ঘাড় বাঁকিয়ে একবার নুসরাতকে দেখে গাড়ি চালানোতে মনোযোগী হলো। গাড়ির কংক্রিটের রাস্তা দিয়ে নরম আলোয় ঝিকিমিকি খেলায় রক্ত ধুলো মারিয়ে এগিয়ে চলল। মেন রোডে উঠে আসতেই নুসরাত কিছু একটা দেখে চেঁচালো, আরশ ভাই, গাড়ি থামান। আরশ গাড়ি থামাতে থামাতে নুসরাত দরজা খুলে হন্তদন্ত পায়ে দৌড়ালো মেইন রোডের চলাচলরত গাড়ির সামনে দিয়ে, অতপর হারিয়ে গেল রাস্তার ওপাশে। আরশ গাড়ি একপাশে পার্ক করে রেখে বের হলো, মুখে ওয়ান টাইম মাস্ক লাগিয়ে। চোখ মুখ কুচকে অপেক্ষা করলো রোড পরিষ্কার হওয়ার। গাড়ি কমে আসতে ধীর পায়ে আগালো সামনে। যতক্ষণে গিয়ে রাস্তার ওপাশে পৌঁছালো ততক্ষণে দেরি। নুসরাত মাটিতে গড়াগড়ি খেয়ে পেঁজা তুলার মতো সাদা মোলায়েম দেখতে খরগোশের ভিডিও তৈরি করছে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছে তাদের। তখনও পেছনে এসে শটান হয়ে দাঁড়ানো আরশকে দেখেনি। খরগোশের দোকানদারের দিকে তাকিয়ে হাস্যরস মুখে জিজ্ঞেস করলো, খরগোশগুলোর দাম কত? একটা মহিলা খরগোশ আর একটা পুরুষ খরগোশ, দুইটা 1200 টাকা। নুসরাত কতক্ষণ খরগোশ যুগলকে দেখলো তীক্ষ্ণ চোখে। তাদের এমন প্রেমলীলা তার চোখে বিষ মনে হলো যেন। ঈশান্বিত চোখে খরগোশকে দেখে নিয়ে বলে উঠল, সব পুরুষ খরগোশগুলা দিয়ে দেন। দোকানদার অবাক কণ্ঠে বলে উঠল, হি, কিতা কইলায়? নুসরাত আগের মতো ভাবাবেগহীন কণ্ঠে বলল, বলেছি সব জোড়া থেকে পুরুষ দিয়ে দিতে। পেছন থেকে গলা খাঁকড়ির শব্দ হলো। নুসরাত পিছু ফিরতে আরশ অত্যাধিক বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, দুজোড়া মিলিয়ে দিন। নুসরাত গো ধরল, বলল, না, আমার সবগুলো পুরুষ চাই। সব পুরুষ দিয়ে তুই কি করবি? আরশের বেহুদা প্রশ্নে নাক ফুলিয়ে তাকালো নুসরাত তার দিকে, বলল, প্রেম করব, আর কিছু? মাটিতে গড়াগড়ি খাওয়া নুসরাতের থেকে চোখ সরিয়ে আরশ দোকানদারের দিকে তাকালো, বলল, সবগুলো দিয়ে দিন। দোকানদারের গলায় বিস্ময় ভাব, জিজ্ঞেস করলো, সব টিন নিতাইনি? আরশও তার মধ্যে করে বলল, জি, সব টিন নিব। অতপর 4 জোড়া খরগোশ বগল দাবা করে খুশি মনে সামনে এগোলো নুসরাত। আরশ তার উপচে পড়া খুশি দেখে শুধালো, খরগোশ খুব পছন্দ? নুসরাত মাথা দোলালো উপর নিচ, বলল, খুব। কিছু সময় নীরবতা নেমে আসলো দুজনের মধ্যে। রাস্তা পার হওয়ার সময় নুসরাত আরশকে রেখে দৌড় মেরে চলে যাওয়ার আগেই আরশ মুঠিতে পড়ে নিল তার হাত। নুসরাত একবার তাকিয়ে দেখল, তারপর বিরক্তি মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, হাত ধরেছেন কেন আরশ ভাই? আরশ মৃদু শব্দে আওড়ালো, গাড়ি দেখে চলতে হবে। তো আপনি দেখে চলুন না, আমাকে দেখে চলতে বলছেন কেন? মুখ ভরে শ্বাস ফেলে বলল সে, যেহেতু আমার সাথে এসেছিস সেহেতু বাড়ি না পৌঁছানো পর্যন্ত তুই আমার রেসপন্সিবিলিটি। অ্যান্ড ইউ নো না আমি আমার দায়িত্বের কাজ কতটা গুরুত্ব সহকারে করি। কথা শেষে আরশ মুখে জিপার টানলো। নুসরাত হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলো অনেক, কিন্তু আরশ হাত ছাড়লো না। রাস্তা পার হলো আরশের হাত ধরে। নুসরাতের কাছে মনে হলো সে ল্যাদা বাচ্চা যে কিন্ডার গার্ডেনে পড়ে, আর আরশ তার গার্জিয়ান। নাকমুখ কুচকে আরশের ছায়ার দলেই হাঁটল। 2 মিনিট চুপ থাকার পর আরশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার কি পছন্দ আরশ ভাই? ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? বলছি আপনার কোন প্রাণী পছন্দ? তুই পছন্দ। নুসরাত দুপাশে মাথা দোলালো, বলল, আরে সেটা না, বাইরের প্রাণী কোনটা পছন্দ? আরশ আবারও নির্বিকার চিত্তে ঘুরিয়ে পেঁচিয়ে একই উত্তর দিল, বাইরের প্রাণী পছন্দ হতে যাবে কেন, ঘরের ভেতর একটা প্রাণীর চোখের সামনে থাকতে। নুসরাত কিল বসাতে গিয়েও হাতের খরগোশ ছানাগুলোর জন্য পারল না। চোখ পাকিয়ে বলল, আরে বলুন না কোনটা পছন্দ। আরশ ঘাড় বাঁকিয়ে দেখল কয়েক সেকেন্ডের জন্য নুসরাতকে। নিজের থেকে আরশের এমন খেয়ে ফেলার লুক দেখে নুসরাত লাফিয়ে উঠল, চোখ সরান, চোখ সরান, এভাবে তাকাতে না করেছি না কতদিন, চোখ সরান। আরশ চোখ সরালো না, গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো নুসরাতের কানের কাছে। সামান্য ঠোঁটের স্পর্শ লাগলো কানের লতিতে, তবুও ভাবাবেগ হলো না তার। গলার আওয়াজ খাদে নামিয়ে হিসিয়ে আওড়ালো, সোয়ান। অতপর কয়েক সেকেন্ড সময় নিল। গুরুগম্ভীরতা কণ্ঠে বজায় রেখে রাশভারী গলায় জিজ্ঞেস করার মতো বলল, ডু ইউ নো হোয়াট ইজ সোয়ান, মাই বিলাভড র্যাবিট? আরশ নুসরাতের উত্তরের অপেক্ষা করলো না, সোজা হয়ে দাঁড়ালো। যেমন বিরক্তি আর নির্লিপ্ততা নিয়ে এসে নুসরাতের সম্মুখে দাঁড়িয়েছিল তেমন করে গাড়িতে গিয়ে বসে পড়ল। যেতে যেতে শক্ত করে গাল টেনে দিল দুদিকে। ব্যথায় চোখ দুটো ভরে উঠল। ঝাঁঝালো ব্যথায় মুখ চোখা করে থু করে একদোড়া থুতু কংক্রিটের রাস্তায় ফেলতেই দেখল মিটি মিটি রক্তের আবির্ভাব। মুখ কুচকে গালি দিল, শালা মাইনকার নাতি। সে ওখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ গালাগাল করলো আরশকে। জানতেও পারল না, এমনকি টেরও পেল না
কথা শেষে আরশ কি সূক্ষ্মভাবে তার চুলের ভাঁজে চুমু খেয়েছে। শাহেদ খান আর রুমি খান এসেছেন মাহাদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের আপ্যায়নে কমতি রাখা হচ্ছে না। বন্ধুর সাথে গল্প শেষে আসরের নামাজের জন্য বাড়ি থেকে বের হলেন হেলাল সাহেব। শাহেদ খানকে নামাজে যাওয়ার কথা বললেও তেমন একটা আগ্রহ দেখালেন না। তাই বন্ধুকে বাসায় রেখেই টুপি মাথায় দিয়ে বাড়ির চৌকাঠে পেরিয়ে বের হলেন। নাসির মঞ্জিলের সামনের গাছগুলোতে নুসরাত পানি দিচ্ছিল মনোযোগ সহকারে। হেলাল সাহেবকে বের হতে দেখে একবার তাকিয়ে আবারও অবজ্ঞা করার মতো না দেখা করল। হেলাল সাহেব নিজেও কিছু বললেন না। গেট লক করে পিছু ঘুরতেই ভূতের মতো চোখের সামনে উদয় হলো একজন ফকির। হাত পেতে চাইল কিছু টাকা। হেলাল সাহেব কৃপণতা করলেন না। পাঞ্জাবির পকেট থেকে 100 টাকার করকরে একটা নোট বের করে ধরিয়ে দিলেন। মসজিদের উদ্দেশ্যে পা বাড়াতে গা জ্বালানো কথা ভেসে এলো। এত দান সৎকা করে লাভ কি? আপনজনদের তো হৃদয় পুড়িয়ে ছাই করে দিয়েছেন। কবুল তো হবে না এসব। সহসা হেলাল সাহেবের পা থামল। তড়াক করে পিছু ফিরে জিজ্ঞেস করল, তোর কোনো সমস্যা আমি দান করলে? নুসরাত রাগ করল, বলল, আমি কখন বললাম আমার সমস্যা? আশ্চর্য। দুপা আগালেন ভদ্রলোক। কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, তাহলে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিস কেন? নুসরাত নিরুদ্বেগ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। হাতের পটটা দ্বারা পানি দিতে দিতে বলল, হাদিসের আলোকে বলছি। হাদিস জানেন না আপনি? না, জানি না, সব তুই জানিস। কথা শেষ করে ধুপধাপ পা ফেলে সামনে এগোলেন। নুসরাত পিছন থেকে আবারও ডাকল, শ্রদ্ধেয় আব্বার ভাই, ইসরাতের শ্বশুর। হেলাল সাহেবের পা থামল। নাক মুখ ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বিড়বিড় করলেন, মানুষের কোনো আকৃতি নেই এই মেয়ের ভেতর। নুসরাত শুনে ফেলল, বলল, কোথায় মানুষের আকৃতি নেই? সব দিকেই তো মানুষের আকৃতি আছে। হাত পা এগিয়ে দেখালো, অতঃপর নাক চেপেও দেখালো। আকস্মিক হেলাল সাহেব জোরালো গলায় চেঁচিয়ে উঠলেন, তুই নাক দেখিয়ে কি বোঝাতে চাচ্ছিস? তোর নাক আছে আর আমার নেই? তোরটা সরু, আমারটা মোটা। নুসরাত বিস্মিত চোখে তাকালো, মিনমিন করলো, সেটা কখন বললাম? মাত্রই বলেছিস, মাত্র। নুসরাত শব্দ করে হেসে ফেলল, বলল, বাচ্চাদের মতো করছেন কেন আপনি? নুসরাতের কথায় আরও জোরে চেঁচিয়ে উঠলেন, বাচ্চাদের মতো করবো না তো কি করব? তুই আমার নাক নিয়ে ঠাট্টা করছিস আর আমি বসে বসে দেখব? তো আপনার নাক মোটা, সেটা আপনি কি অস্বীকার করতে পারবেন? তোর কোনো সমস্যা আছে আমার নাক মোটা হলে? আমি কখন বললাম আমার সমস্যা হচ্ছে? নাক পটেটোর মতো আপনার, সমস্যা হওয়ার কথা তো আপনার। হেলাল সাহেব কথায় পেরে উঠলেন না, তাই গুরুম গুরুম ডাকিয়ে চলে গেলেন। নুসরাত চেয়ে থাকলো ওনার যাওয়ার দিকে। বাতাসের সাথে উচ্চ স্বরে ভেসে এলো, এত বেয়াদ্দব মেয়ে তো এই বংশে একটাও নেই। এটা কার মতো বেয়াদ্দব হয়েছে আল্লাহ ভালো জানে। নুসরাত গাছের গোড়া থেকে দুর্বা ঘাস ছেটে ফেলতে ফেলতে বলল, একদম আপনার মতো হয়েছি। আমাদের দুজনের কত মিল বড় আব্বু। দেখুন, দুজনেই আমরা ধান্দাবাজ। দুনিয়ার সব আকাম কুকাম করে আল্লাহর ঘরে টাকা দিই, নামাজ পড়ি। মাগরিবের পর থেকে নাসির মঞ্জিল নুসরাতের চিৎকারের ধমকে কেঁপে উঠছে। দুপা দুদিকে ছড়িয়ে বসে মাথায় হাত দিয়ে আঘাত করছে আর কাঁদছে। নুসরাতের মেয়েকে কান্নায় সকলের দুঃখ লাগার থেকে বিরক্তি লাগছে বেশি। পুরো বাড়ি মাথার ওপর তুলে রেখেছে সে। মাহাদি নিজেও নুসরাতের দুঃখে কষ্ট পাচ্ছে। চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছে কষ্টের ছাপ। নুসরাতের মরা কান্না দেখে যখন নাজমিন বেগম জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন নুসরাত যা উত্তর দিল তা শুনে মেজাজ আরও খারাপ হয়েছে উনার। আইডি হ্যাক হয়ে যাওয়ায় কেউ এমন মরা কান্না জুড়তে পারে তা ভেবে পেলেন না তিনি। নুসরাতের হাই হুতাশ এক পর্যায়ে আরও বৃদ্ধি পেল। আরশ পাশে বসে তার কান্নাকাটি দেখছিল। চিৎকারের গতি যখন কমে আসলো, আপেলে কামড় বসিয়ে ভীষণ ব্যথিত স্বরে বলল, সুন্দরই তো লাগছিল জোরে জোরে কান্না করছিল যখন, এখন কেমন পানসে পানসে লাগছে। নুসরাত পিছু ফিরল, আরশকে জিজ্ঞেস করলো, আরও জোরে চিৎকার দিব? হ্যাঁ। আরশের উৎসাহে নুসরাতের গলা ফাটিয়ে আরও জোরে চিৎকার দিল। গলার আওয়াজ রুম হতে মিলিয়ে যাওয়ার পূর্বেই নাজমিন বেগমের জুতা জোড়া এসে পড়ল নুসরাতের কোলের উপর। দূর থেকে দেখা গেল রাগে ক্ষোভে তপ্ত হয়ে এগিয়ে আসা নাজমিন বেগমকে। গলা ফাটিয়ে গালি দিলেন, একটা গালি আছে বললাম না, ড্যাশ মেয়ে, আজ তোর একদিন কি আমার একদিন। চুলের মুঠি ধরে ঠাস করে জুতোর বাড়ি বসাতে যাবেন, তার পূর্বেই নুসরাত লাফ দিয়ে গিয়ে আরশের পিছনে দাঁড়িয়ে গেল। সহসা জুতার বাড়ির হাত থেকে নুসরাত বেঁচে গেল। আরশ নিজের কাঁধ বাঁচাতে পারল না। গায়ের চামড়া জ্বলে উঠল বাড়ির প্রকোপে। চোখ মুখ কুচকালো, মুখ দিয়ে বেরিয়ে আসলো ব্যথায়িত স্বর, আহ। তো শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নী গল্পের সিজন 2 থেকে পর্ব 52 প্রথম অংশ। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।